আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের আজকের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। তো এই স্থানাঙ্ক জ্যামিতি মেইনলি আমরা ইউজ করি হচ্ছে কোনো কিছু লোকেট করার জন্য বা অবস্থান বের করার জন্য। তো কোনো কিছুর অবস্থান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করি? একটা রেফারেন্স পয়েন্ট ধরে নেই। তো ধরা যাক এটা আমার হচ্ছে রেফারেন্স পয়েন্টটা। তো আমি এই জায়গাটায় যেতে চাই বা এই জিনিসটার অবস্থান বের করতে চাই এই ক্রসটার। তাহলে আমি কি করতে পারি? আমি এখান থেকে এই ডিসটেন্সটা মাপতে পারি। দেন এইখান থেকে এই ডিসটেন্সটা মাপতে পারি। তারপরে আমি বলবো যে এই সার্টেইন পয়েন্ট থেকে ডান দিকে এত দূরত্ব যাওয়ার পরে ঠিক বরাবর এত দূরত্ব গেলে আমি এই পয়েন্টটা পাবো। এটা হচ্ছে একটা ওয়ে হতে পারে। অথবা আরেকটা ওয়ে হতে পারে যে আমি এই ডিসটেন্সটা মাপবো আর বলে দিব যে এই অনুভূমিকের সঙ্গে একটা সার্টেইন অ্যাঙ্গেল করে আমি যদি এই সার্টেইন ডিসটেন্সটা যাই তাহলে আমি এই পয়েন্টটা পাবো। দুই উপায় কিন্তু মাপতে পারি। তো এই স্থানাঙ্ক জ্যামিতি আমি যে দুইটা উপায় মাপতেছি এই দুইটা উপায়ের উপর ভিত্তি করে আমরা এই স্থানাঙ্কটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক, একটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক। ওই যে প্রথমবার যে কাজটা করলাম যে একটা সার্টেইন পয়েন্টের সাপেক্ষে আমি এই ডিসটেন্সটা মাপলাম, তারপর এই ডিসটেন্সটা মাপলাম, তাহলে যে এই পয়েন্টটা পেলাম এটা হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক। এই যে সার্টেইন পয়েন্টটা এটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দু। আর এই মূল বিন্দুটা আমরা বের করি হচ্ছে এটাকে ধরে নিলাম আমি ওয়াই অ্যাক্সিস, এটাকে ধরে নিলাম আমি এক্স অ্যাক্সিস। এই দুইটা অ্যাক্সিস যেই পয়েন্টটাতে আমার ছেদ করে সেটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দু। আর মূল বিন্দুর সাপেক্ষে এক্স অ্যাক্সিসের এই পাশটায় আমি ভ্যালুগুলোকে ধরে নেই হচ্ছে ধনাত্মক, অর্থাৎ এই দিকে যদি আমি 5 একক যাই 1 2 3 4 5 তাহলে আমার এই দিকটা আমি বলবো হচ্ছে +5। যদি আমি মূল বিন্দুর বাম দিকে 5 একক যাই 1 2 3 4 5 তাহলে আমি এই দিকটাকে বলবো হচ্ছে -5। একইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে আমি ধরে নিই হচ্ছে পজিটিভ, ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে আমি ধরে নিই হচ্ছে নেগেটিভ। তো ধরা যাক আমি একটা পয়েন্ট বের করতে চাই যে পয়েন্টটা হচ্ছে এরকম, এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা যেহেতু আমি বের করতে চাচ্ছি, তো এই পয়েন্টটা ধরা যাক এক্স অ্যাক্সিস থেকে ধনাত্মক দিকে 5 একক গেল আর ওয়াই অ্যাক্সিস থেকে ধনাত্মক দিকে হচ্ছে 4 একক গেল, তাহলে 1 2 3 4। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে হচ্ছে এক্স অ্যাক্সিস স্থানাঙ্কটা আগে লিখবো 5, দেন ওয়াই অ্যাক্সিস স্থানাঙ্কটা আমি এরপরে লিখবো হচ্ছে 4। তাহলে আমি এই পয়েন্টটার স্থানাঙ্ক পেয়ে গেলাম। তো একইভাবে আমরা যদি কোনো কিছুর পোলার স্থানাঙ্ক বের করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? আবারও কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে নিব। এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এরপরে ধরা যাক আমি এই পয়েন্টটা বের করতে চাই। তো আমি কি করব? আমি হচ্ছে আগে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে একটা অ্যাঙ্গেল নিয়ে নিব। তো ধরা যাক আমি থিটা অ্যাঙ্গেল নিলাম। তো থিটা অ্যাঙ্গেল নেওয়ার পরে আমি মূল বিন্দু থেকে সরাসরি এইটার দূরত্বটা মেপে নিব। ধরা যাক আমি আর দূরত্ব মেপে নিলাম। তাহলে তখন এই পয়েন্টের স্থানাঙ্ক হবে হচ্ছে আর কমা থিটা। এখন এই যে কার্টেসীয় স্থানাঙ্ক আর এই যে পোলার স্থানাঙ্ক এদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে আমি কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছি যে আমি যদি এই ডিসটেন্সটা মাপি আর এই ডিসটেন্সটা মাপি তাহলে কিন্তু আমি এখান থেকে এক্স এর ভ্যালুটা পাবো, এখান থেকে ওয়াই এর ভ্যালুটা পাবো। তাহলে কিন্তু এটাকে এক্স কমা ওয়াই ও বলা যাবে। তাহলে আমার এখন জাস্ট এই দূরত্বটাকে আর থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে আর এই দূরত্বটাকে আর থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো যদি এই দূরত্বটাকে আর থিটার মাধ্যমে প্রকাশ করি তাহলে লিখতে পারি x ইজ ইকুয়াল টু হচ্ছে আর cos থিটা। আর y দূরত্বটাকে যদি আমি আর থিটার মাধ্যমে প্রকাশ করি তাহলে লিখতে পারি y ইজ ইকুয়াল টু হচ্ছে আর sin থিটা। এখন আমি এটাকে ধরে নেই হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটাকে ধরে নেই হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো এই দুইটা ইকুয়েশনকে যদি আমি এখন স্কয়ার করে যোগ করে দেই, অর্থাৎ আমি যদি এখন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করি তাহলে আমার আসবে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু তো আমরা জানি ত্রিকোণমিতি থেকে আসবে 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই r ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা কিন্তু x আর y থেকে r বের করার ফর্মুলাটা জেনে ফেললাম। এখন আমি যদি 2 কে 1 দিয়ে ভাগ করে দেই তাহলে আমি এখানে পাই হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে y বাই x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই সরাসরি
tan theta is equal to হচ্ছে y by x, that means theta is equal to tan inverse y by x। তাহলে আমি কিন্তু এই থিটাকেও এখন x আর y এর মাধ্যমে প্রকাশ করতে পারছি। তাহলে আমরা এখন বলতে পারি যে r is equal to হচ্ছে root over x square plus y square আর theta is equal to tan inverse y by হচ্ছে x। তো একইভাবে আমি কিন্তু x আর y কেও r থিটার মাধ্যমে এখানে প্রকাশ করে ফেললাম, তাই না? তাহলে আমি লিখতে পারি হচ্ছে x is equal to হচ্ছে r cos theta আর y is equal to হচ্ছে r sin theta। তাহলে আমাকে কার্তেশীয় বা পোলার স্থানাঙ্ক যেটাই দিয়ে দিক না কেন আমি সেইখান থেকে কিন্তু অন্য দুইটা বের করে ফেলতে পারি। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। তো এবার আমরা শিখবো হচ্ছে দূরত্ব। তো আমরা তো এতক্ষণ একটা সার্টেন পয়েন্ট বের করলাম যে এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এখানে আমার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, আমি এই পয়েন্টটার অবস্থানটা বের করতে চাই। তো এখন তো আমি অবস্থানটা বের করে ফেললাম যে x, y অথবা হচ্ছে r, থিটা। তো এখন আমি চাচ্ছি যে এই পয়েন্টটার পাশে আরেকটা পয়েন্ট আছে, ধরা যাক এই পয়েন্টটা যেটা হচ্ছে x1 y1, আমি এদের মধ্যেকার ডিসটেন্সটা বের করতে চাচ্ছি। চলুন তাহলে দেখা যাক কিভাবে বের করি। তো আমি যেহেতু এদের মধ্যকার ডিসটেন্সটা বের করব, আমরা ইউজুয়ালি ডিসটেন্স বের করি কিভাবে, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে। তো আমরাও এখানে সেম কাজটাই করব। প্রথমত আমি আগে x অ্যাক্সিস আর y অ্যাক্সিসটাকে ধরে নিই, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। এখন x অ্যাক্সিসের এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম হচ্ছে x1 y1 আর এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম হচ্ছে x2 y2। দেন আমি এখন কি করব, আমি এখন মূল বিন্দু থেকে এদের দুইটাকে যোগ করে দেব। তাহলে এখন এই পয়েন্টটা আমি জানি, এই পয়েন্টটাও আমি জানি। তো যেহেতু এখন এই পয়েন্টটা আমি জানি x1 y1, তাহলে কিন্তু আমি বলতে পারি এই ডিসটেন্সটা হচ্ছে আমার x1 আর এই ডিসটেন্সটা হচ্ছে আমার y1। আবার আমি যেহেতু এখন জানি এই পয়েন্টটা হচ্ছে আমার x2 y2, তাহলে কিন্তু আমি এখন বলতে পারছি যে এই ডিসটেন্সটা হচ্ছে আমার y2 আর এই ডিসটেন্সটা হচ্ছে আমার x2। তো তাহলে আমার কিন্তু দরকার হচ্ছে এই ডিসটেন্সটুকু, তাই না? তো আমি তো বুঝতে পারছি যে এখান থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমি যদি এই ডিসটেন্সটা বের করে ফেলি আর এই ডিসটেন্সটা বের করে ফেলি, তাহলে কিন্তু এই ত্রিভুজ নিয়ে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করলেই ব্যাপারটা মিলে যাচ্ছে। তো আমি এখন কি করব, আমি এখন হচ্ছে এই ডিসটেন্সটা বের করতে চাই। এই ডিসটেন্সটা কত? তো এই টোটালটা হচ্ছে x2 এই পর্যন্ত আর এতটুকু হচ্ছে x1, তাহলে এতটুকু কি আসবে x2 মাইনাস x1। আবার এতটুকুটা হচ্ছে এটা সমান y1 আর এই পুরাটা হচ্ছে আমার y2। তাহলে আমার ওই ছোট অংশটা অর্থাৎ এতটুকু অংশটা কত আসবে, y2 মাইনাস y1। তাহলে আমি কিন্তু এখন একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এই সমকোণী ত্রিভুজের এতটুকু হচ্ছে y2 মাইনাস y1 আর এতটুকু হচ্ছে x2 মাইনাস x1। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজের এখন ভূমি জানি, আমি লম্ব জানি। তাহলে এই অতিভুজটা বের করে ফেলতে পারবো না, রুট ওভার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার আসবে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তো মনে রাখার সুবিধার জন্য এটাকে আমরা এখন লিখতে পারি রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। কারণ মাইনাস কমন নিয়ে স্কয়ার করলে তো মাইনাসে বাদই চলে যায়। তাহলে আলটিমেটলি আমি এখন যদি বলতে চাই যে আমার দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আমার x1 y1, একটা হচ্ছে আমার x2 y2, তাহলে এদের মধ্যেকার ডিসটেন্সটা হবে root over x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। ওকে, তাহলে আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম। আচ্ছা, তো এখন তাহলে তো আমরা দুইটা পয়েন্টের মধ্যেকার ডিসটেন্সটা বের করে ফেলতে পারলাম। এখন আমরা একটা নতুন জিনিস শিখব। তো ধরা যাক আমার এইটা হচ্ছে y অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। এখন
আমি এই একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে আমার x1 y1। ওকে, তো আমি তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্কটা পেলাম কিভাবে? আমি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এই মূল বিন্দু থেকে এইখানে x1 ডিসটেন্স গিয়েছিলাম, তারপরে এই y অ্যাক্সিস থেকে এইটা ডিসটেন্স হলো, আর এই উপরের দিকে আমি হচ্ছে y1 ডিসটেন্স গিয়েছিলাম। তো এটা হচ্ছে x অ্যাক্সিস থেকে ডিসটেন্স হলো, তাই না? আচ্ছা, আমি আবার বলি যে আমি এই পয়েন্টটা অ্যাকচুয়ালি পেয়েছিলাম কিভাবে, যে এই দিক বরাবর x1 ডিসটেন্স গিয়ে আর এই দিক বরাবর y1 ডিসটেন্সটা গিয়ে, তাই না? আচ্ছা, এখন যদি আমি সিম্পলি চিন্তা করি যে আমার কাছে এখন হচ্ছে এই y অ্যাক্সিসটা নাই, ওকে, তাহলে আমার ফিগারটা কিরকম আসবে, যে এখানে একটা অ্যাক্সিস, এইখানে হচ্ছে একটা পয়েন্ট x1 y1, তাই না? আর এটা হচ্ছে আমার মূল বিন্দুটা। আর তাহলে এইটা হচ্ছে কি আমার এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা কি? এই ডিসটেন্সটা না? তো এই ডিসটেন্সটা আমরা কি করে আসলাম? y1। তাহলে এক্স অ্যাক্সিস থেকে তার ডিসটেন্সটা হচ্ছে y1। একইভাবে এবার আমি ধরে নিচ্ছি আমার কোনো এক্স অ্যাক্সিস নাই, শুধুমাত্র y অ্যাক্সিস আছে। এখানে হচ্ছে আমার পয়েন্টটা, এটা হচ্ছে আমার মূল বিন্দু। তো এই x1 y1 পয়েন্ট থেকে আমার এই অ্যাক্সিসের ডিসটেন্সটা কি? এই ডিসটেন্সটা না? এখন এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা এটা ইকুয়াল হবে না? তাহলে এই ডিসটেন্সটা ছিল আমার কি? x1। তাহলে y অ্যাক্সিস থেকে এর ডিসটেন্স অ্যাকচুয়ালি কি আসবে? x1। তার মানে y অক্ষ থেকে তার দূরত্বটা আসবে হচ্ছে x1। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে কোনো একটা পয়েন্টের, ধরা যাক র্যান্ডম একটা পয়েন্ট 3,5, এই 3,5 পয়েন্টটার এক্স অ্যাক্সিস থেকে যে ডিসটেন্সটা সেটা আসবে হচ্ছে এইটা, অর্থাৎ 5 y এর ভ্যালু। আর y অ্যাক্সিস থেকে যে ডিসটেন্সটা সেটা আসবে হচ্ছে এইটা, অর্থাৎ x এর ভ্যালু। তার মানে যে কোনো একটা পয়েন্টের যদি আমি অক্ষগুলা থেকে দূরত্ব বের করতে চাই, তাহলে ওই পয়েন্টের অক্ষগুলা থেকে দূরত্ব হবে হচ্ছে যেই অক্ষের দূরত্ব বের করতে চাই বা যেই অক্ষ থেকে দূরত্বটা বের করতে চাই তার অপোজিট অক্ষের ভ্যালু। যদি এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব বের করতে চাই তাহলে হচ্ছে y এর ভ্যালুটা, যদি y অ্যাক্সিস থেকে দূরত্ব বের করতে চাই তাহলে হচ্ছে x এর ভ্যালুটা। তাহলে একটা আমরা ম্যাথ দেখে ফেলি। তো এখানে বলেছে যে P বিন্দুটার কোটি হচ্ছে 6। কোটি মানে অ্যাকচুয়ালি কি? আমরা তো জানি যে আমরা যখন কোনো পয়েন্টকে বের করি বা কোনো পয়েন্টের স্থানাঙ্ক বের করি তখন আমরা হচ্ছে দুইটা কোঅর্ডিনেট বলি, একটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, একটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। তো এইটা মিলেই আমি লিখি হচ্ছে বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তো এই এক্স কমা ওয়াই কে, এক্স এর ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে এখানে ভুজ, আর ওয়াই এর ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে কোটি। তো তাহলে এই পি বিন্দুটার কোটি 6, তার মানে অ্যাকচুয়ালি কি? পি বিন্দুটার স্থানাঙ্ক আমরা কিন্তু এখন অর্ধেক জানি, 0,6। তাহলে আমি এইটা হচ্ছে একটা স্থানাঙ্ক অবস্থা বানিয়ে ফেলি, যেখানে হচ্ছে আমি জানি এখন এটা স্থানাঙ্ক সামথিং কমা হচ্ছে 6। তার মানে এই ডিসটেন্সটা অ্যাকচুয়ালি 6, আমি এই ডিসটেন্সটা জানি না। তো আমাকে বলেছে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব, মানে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কোনটা? এটাই না? তাহলে এইটা ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্বের অর্ধেক। তো ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কি হবে? এইটা, তার মানে হচ্ছে আলটিমেটলি এইটা। তো এটাকে আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব হচ্ছে এক্স, এইটার অর্ধেক হচ্ছে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব, অর্থাৎ 6। তার মানে দুটো ইকুয়াল। তাহলে আমি বলতে পারি এক্স এর ভ্যালু কত আসবে? 12। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক অ্যাকচুয়ালি কি? এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 12,6। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। আচ্ছা, তো এতক্ষণ তো আমরা বিন্দু নিয়ে কাজ করলাম, তাই না? তো আমরা তো জানি যে কতগুলো বিন্দু মিলে তো সরলরেখা গঠিত হয়, তাই না? তো এখন আমরা হচ্ছে সরলরেখার কিছু বেসিক সম্পর্কে জানবো। তো ধরা যাক আমি এমন একটা সরলরেখা বের করতে চাই যে অলওয়েজ এই মূল বিন্দু দিয়েই যাবে, অর্থাৎ তার সমীকরণটা হবে, মানে দেখতে অনেকটা হবে হচ্ছে এরকম। তো এখন এরকম সরলরেখা তো অনেকগুলো হতে পারে, তাই না? এরকমও তো হতে পারে সে, আবার সে কিন্তু এরকমও হতে পারে।
সবগুলোই কিন্তু মূল বিন্দু দিয়ে যাচ্ছে, কিন্তু সবগুলো সরলরেখা কি এক সরলরেখা? অবশ্যই না। এই সরলরেখাটা এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে। তারপরে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করছে। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করছে। এক একটার কোণ কিন্তু এক এক রকম, এই কারণে এক একটা সমীকরণ হবে এক এক রকম। তো আমরা ইউজুয়ালি ধরে নেই যে কোন সরলরেখা যদি মূল বিন্দু দিয়ে যায় তার সমীকরণ হবে y = mx। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে m জিনিসটা আসলে কি? mটাকে আমরা বলি হচ্ছে ঢাল। তো m এর ভ্যালুটা আমরা অনেক ভাবে বের করতে পারি। m আমরা লিখি হচ্ছে tan থিটা, অথবা m লিখি আমরা হচ্ছে y2 - y1 / x2 - x1, অথবা mটাকে আমরা আরো একভাবে বের করতে পারি, সেটা আমরা একটু পরে বলছি। তো অর্থাৎ আমরা আসলে বুঝতে পারলাম যে mটাকে আমরা অনেক ভাবেই বের করতে পারছি। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই থিটাটা আসলে কি? থিটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ। তো x অক্ষের ধনাত্মক দিক কোনটা? এতটুকু না? তো আমরা কিন্তু এই x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণগুলা জানি। এই লাল রঙের সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এই লাল রঙের সরলরেখাটার ঢাল কি আসবে? tan আলফা। আবার এই হলুদ রঙের সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে হলুদ রঙের সরলরেখার ঢাল কি আসবে? tan থিটা। একইভাবে এই নীল রঙের সরলরেখাটার ঢাল তাহলে কি আসবে? tan বিটা। তাহলে আমরা কিন্তু সরলরেখাগুলোর সমীকরণ বের করে ফেললাম। y = tan alpha x, y = tan beta x, y আমার tan theta x। তাহলে আমি কিন্তু সবগুলো সরলরেখার সমীকরণ এখানে বের করে ফেলতে পারলাম। এখন যদি এরকম হয় কোনো একটা সরলরেখা মূল বিন্দু দিয়ে না গিয়ে এমন একটা বিন্দু দিয়ে যাবে যেটা হচ্ছে y অ্যাক্সিসের উপরে আছে, ধরা যাক এই পয়েন্টটা দিয়ে যাবে, তো সে কিন্তু তখন আর মূল বিন্দু দিয়ে যাচ্ছে না, তাই না? তো এই ক্ষেত্রে এই সরলরেখাটার সমীকরণ হবে হচ্ছে y = mx + c। এই যে প্লাস c, তার মানে সে হচ্ছে মূল বিন্দু থেকে c দূরত্বে উপরে উঠে গেল, এবং সে তাহলে কোন বিন্দু দিয়ে যাবে? যেহেতু c দূরত্বে উপরে উঠে গেল, তার মানে সে কি y অ্যাক্সিস মানে উপর, মানে y অ্যাক্সিসের উপরে কোন একটা বিন্দুর উপরে আছে। তো y অ্যাক্সিসের উপরে যদি সে কোনো বিন্দুর উপরে থাকে, তো এই অ্যাক্সিসে x এর ভ্যালু কত? আমরা তো জানি মূল বিন্দুতে x এর ভ্যালু হচ্ছে 0,0, কারণ কোনো দূরত্ব যায় নাই। তাহলে মূল বিন্দু বরাবর আমি উপরের দিকে যাচ্ছি, তাহলে কোন ভ্যালুটা চেঞ্জ হবে? উপরের দিকে গেলে কিসের ভ্যালু চেঞ্জ হয়? শুধুমাত্র y এর ভ্যালু চেঞ্জ হয়। তার মানে এই পয়েন্টে কিন্তু কোনো x এর ভ্যালু থাকছে না। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা কি আসবে? x এর ভ্যালুর জন্য 0 আসবে। আর যেহেতু এই মূল বিন্দু থেকে y অ্যাক্সিস বরাবর দূরত্ব হচ্ছে c, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আসবে 0,c। তার মানে আমরা আসলে বলতে পারছি যে y = mx + c, এই সরলরেখাটা 0,c বিন্দু দিয়ে সবসময় যাবে। y = mx, এই সরলরেখাটা 0,0 বিন্দু দিয়ে সবসময় যাবে। তাহলে আমি যদি এইটা দেখি এরকম বলি y = mx - c, তাহলে এই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে সবসময় যাবে? যেহেতু প্লাস c এর জন্য y অ্যাক্সিস বরাবর উপরের দিকে গিয়েছিল, তাহলে মাইনাস c এর জন্য কি হবে? y অ্যাক্সিস বরাবর সে নিচের দিকে যাবে, তার মানে সে সবসময় 0,-c বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অনেকগুলো সরলরেখার সমীকরণ বের করে ফেললাম, তাই না? এখন যদি এরকম হয়, আমাকে বলল যে এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে যে অলওয়েজ একটা সার্টেন পয়েন্ট দিয়ে যাবে। তো আমরা তো এখানে ধরে নিচ্ছি যে সে 0,-c অথবা 0,c পয়েন্ট দিয়ে যাবে। এবার আমি বলে দিচ্ছি যে সে এরকম কোনো পয়েন্ট না, সে হচ্ছে x1 y1 এই পয়েন্ট দিয়ে সে যেতে চায়। তাহলে তার সমীকরণটা কিরকম আসবে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আসি। এখন এই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 0,0 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি না এভাবে যে y - y এর কোঅর্ডিনেট = mx - x এর কোঅর্ডিনেট বা স্থানাঙ্কটা। তাহলে এখন এটা হচ্ছে ছিল x y অক্ষের স্থানাঙ্ক, এটা হচ্ছে x অক্ষের স্থানাঙ্ক। এখন আমি বলছি যে এই সেম সরলরেখাটা এখন যাবে হচ্ছে x1 y1 বিন্দু দিয়ে। তাহলে আমি লিখতে পারি না y - y এর স্থানাঙ্ক = m x - x এর স্থানাঙ্ক। তাহলে আমরা কি পেয়ে গেলাম? একটা সার্টেন বিন্দু দিয়ে যাওয়া সরলরেখার সমীকরণটা কিন্তু পেয়ে গেলাম। এখন ধরা যাক আমি এবার চাই দুইটা বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে, ঠিক আছে?
তাহলে কি করব, চলুন তাহলে এবার আমরা সেটা পরের পেজে গিয়ে দেখে নিই। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে যে সবসময় দুইটা বিন্দু দিয়ে যাবে। তো ধরে নিই বিন্দু দুইটা হচ্ছে একটা x1 y1, একটা হচ্ছে আমার x2 y2। তার মানে এই দুইটা বিন্দু কি একই সরলরেখার উপরে আছে, তো ধরে নিলাম সে এই সরলরেখাটার উপরেই আছে, তাই না? তো যেহেতু ধরে নিচ্ছি সে এই সরলরেখাটার উপরেই আছে, তো আমি তাহলে ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমার x1 y1 আর এই পয়েন্টটা হচ্ছে আমার x2 y2। ওকে, তো আমি এই দুইটা বিন্দু দিয়ে যাই এমন একটা সরল রেখা বের করতে চাই, তো আসলে একটা রাস্তা বের করতে চাই বা একটা সঞ্চার পথ বের করতে চাই, তাই না? তো আমরা জানি যে একই সরল রেখার জন্য আমার ঢাল কখনো বদলাবে না। তাহলে আমি একটা পয়েন্ট ধরে নিই এটার মাঝখানে, যেই পয়েন্টটা হচ্ছে x, y। ঠিক আছে, তো এখন আমি এইটা আর এইটার জন্য ঢালটা বের করতে চাই। এইটা আর হচ্ছে এইটার জন্য ঢালটা বের করে ফেলি, তাহলে আমার ঢাল আসবে কি y2 y1 ডিভাইডেড বাই x2 x1। এবার আমরা হচ্ছে এইটা আর এইটার জন্য ঢালটা বের করে ফেলি, তাহলে আমার y2 y1 ডিভাইডেড বাই x2 x1। তো এখন এটা হচ্ছে আমার ঢাল, এটা হচ্ছে আমার ঢাল। তো এই দুটো ঢালকে আমি যেহেতু একই সরলরেখার ঢাল তার মানে ইকুয়াল হবে, ইকুয়ালটা করে দেই। তাহলে আমরা এখন এই জিনিসটাকে যদি এইখানে নিয়ে যাই আর এই জিনিসটাকে যদি আমি এইখানে নিয়ে আসি, তাহলে লিখতে পারি হচ্ছে y y1 ডিভাইডেড বাই y2 y1 is equal to x x1 divided by x2 x1। তো আমি যদি এখন মাইনাসটা কমন নিয়ে ফেলি নিচের থেকে, তাহলে লেখা যায় কি এখানে মাইনাস কমন নিলে এখানে হয়ে যাচ্ছে এখানে একটা মাইনাস, আর এখানে মাইনাস কমন নিলে এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। তাহলে হয়ে যাচ্ছে y y1 divided by y1 y2 is equal to x x1 divided by x1 x2। এটা হচ্ছে আমার দুইটা বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ, যারা সবসময় x1 y1 অথবা হচ্ছে x2 y2 এই পয়েন্ট দিয়ে যাবে। তো আশা করি মোটামুটি সরলরেখা সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। এবার আমরা হচ্ছে র্যান্ডম সরলরেখার মধ্যে বিন্দুর স্থানাঙ্কগুলো বের করতে চাই। আচ্ছা, তাহলে শুরু করি। বিন্দুর স্থানাঙ্ক প্রথমটা আমাকে দিয়েছে যে একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখাটার এই কোণার পয়েন্টটা হচ্ছে 1,5, মাঝের পয়েন্টটা 3,x আর কোণার পয়েন্টটা হচ্ছে 10,5। তো আমাকে এই সরলরেখাটা এই যে x এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা সরলরেখা, এই সরলরেখাটায় প্রত্যেকটা কোঅর্ডিনেট যে দেওয়া আছে তাদের মধ্যে y এর ভ্যালুটা পরপর দুটো কোঅর্ডিনেটের সেম, তাহলে অবভিয়াসলি মাঝের কোঅর্ডিনেট তো y এর ভ্যালু চেঞ্জ হওয়ার কথা না। কারণ কি, তো এমন একটা সরলরেখা আমরা এখানে বের করছি যে এটার মধ্যে y এর ভ্যালু কখনো বদলাচ্ছে না। তো এইটার তখনই পসিবল হবে যদি সে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হয়, তাছাড়া কিন্তু পসিবল হবে না এটা। তো তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটার জন্য y এর কোঅর্ডিনেট 5, লাস্টেরটার জন্য y এর কোঅর্ডিনেট 5, তাহলে আমরা বলতে পারবো মাঝেরটার জন্য y এর কোঅর্ডিনেটটা 5, তার মানে x এর ভ্যালু আমার আসবে হচ্ছে 5। আচ্ছা, যদি এরকম হতো যে প্রথমটার জন্য আমার x এর কোঅর্ডিনেট কথার কথা 2, তারপরটার জন্য x এর কোঅর্ডিনেট 2, তাহলে এইটার জন্য কিন্তু আমার x এর কোঅর্ডিনেট 2ই আসতো, কারণ সেটা তখন x এর মান ফিক্সড হওয়ার কারণে y অ্যাক্সিস এর সমান্তরাল সরলরেখা হয়ে যেত। তাহলে আমরা এখানে একটা নতুন জিনিস শিখে ফেললাম, যদি এরকম হয় যে কোনো একটা সরলরেখার মধ্যে y এর ভ্যালু বদলাচ্ছে না, তখন আমরা বলতে পারি সে আসলে x অক্ষের সমান্তরাল। আর যদি x এর ভ্যালু না বদলায় তাহলে আমি বলবো হচ্ছে y অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তো এখন তাহলে আমরা একটু যদি চিন্তা করি যে আমার x অ্যাক্সিসে তো y এর ভ্যালু বদলায় না, তাই না? তাহলে x অ্যাক্সিস এর একটা সমীকরণ থাকতে হবে, যেহেতু সমান্তরাল সরলরেখা বের করছি। তো x অক্ষের সমীকরণ আমার ইউজুয়ালি হচ্ছে y is equal to 0, আর একই কারণেই y অ্যাক্সিসে যেহেতু x এর ভ্যালু কখনো বদলায় না, 0ই থাকে, এই কারণে আমরা বলতে পারি
তাহলে y অ্যাক্সিসের সমীকরণ আমার আসবে হচ্ছে x is equal to 0, অর্থাৎ আমরা বলতে পারছি যে x অক্ষের সমীকরণ y is equal to 0 আর y অক্ষের সমীকরণ x is equal to 0। একইভাবে y অক্ষের যে সমান্তরাল রেখা তাদের মধ্যেও x এর ভ্যালু বদলাবে না। তাহলে x এর ভ্যালু যদি র্যান্ডম একটা সংখ্যা হয়, ধরা যাক হচ্ছে আলফা, সেটা হবে আসলে y অক্ষের সমান্তরাল। আর যদি y অ্যাক্সিসের ভ্যালু র্যান্ডম একটা সংখ্যা হয়, ধরা যাক y is equal to বিটা, তাহলে সেটা হবে হচ্ছে x অক্ষের সমান্তরাল। তো আশা করি মোটামুটি ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো এই পরের ম্যাথটায় বলেছে যে একটা পয়েন্ট হচ্ছে 1,3, একটা পয়েন্ট হচ্ছে 2,6, পরের পয়েন্টটা আমাকে বের করতে হবে 4 আর x হলে x এর ভ্যালুটা কত। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পয়েন্টটা ছিল 1,3, এর পরের পয়েন্টটায় 1 এর ভ্যালু হয়ে গেল ডাবল, 3 এর ভ্যালু হয়ে গেল ডাবল, আবার এর পরের পয়েন্টটায় 2 এর ভ্যালু হয়ে গেল আবার ডাবল, তাহলে 6 এর ভ্যালু কি আরো একবার ডাবল হয়ে যাবে না? তাহলে কত আসবে? 12। তার মানে আমার স্থানাঙ্কটা হচ্ছে 4,12। আচ্ছা, এবার আমরা পরেরটায় যাই। তো এর পরেরটায় আমি দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে -2, একটা হচ্ছে 1। তো -2 এর থেকে সে বেড়ে গেল, কত বাড়লো? -2, -1, 0, 1, তো অর্থাৎ সে 3 ঘর বেড়ে গেল। এরপরে আবার 1 এর থেকে 20 হয়ে গেল, তাহলে 19 ঘর বাড়লো। তাহলে এখানে হচ্ছে 3 ঘর, এখানে হচ্ছে 19 ঘর, তাহলে অবভিয়াসলি এই 3 এর থেকে 7 এর ডিফারেন্স হওয়ার কথা 3, কিন্তু অ্যাকচুয়ালি তো 4 হলো। তাহলে এইটা এখানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা কোনো সম্পর্ক দ্বারা করাতে পারছি না। তাহলে কি আমরা এটা বের করতে পারবো না? অবশ্যই না। আমরা কিন্তু একটা মোক্ষম অস্ত্র জানি, সেটা হচ্ছে একই সরলরেখার মধ্যে ঢালের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না। তাহলে আমি কিন্তু এই পয়েন্টটা আর এই পয়েন্টটার ঢাল ইজ ইকুয়াল টু এই পয়েন্টটা আর এই পয়েন্টটার ঢাল করলেই হয়ে যাবে। তাহলে এই দুটো পয়েন্টের ঢাল বের করে ফেলি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে আমার ঢাল আসছে হচ্ছে 4 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু again y2 minus y1 divided by x2 minus x1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4/3 is equal to x minus 7/19। তাহলে x এর ভ্যালু হচ্ছে 76/3 plus 7। তাহলে এখানে আমার আসছে 76 plus 21 divided by 3 is equal to হচ্ছে 97 divided by 3। তার মানে x এর ভ্যালু 97/3। তো আশা করি এই পার্টটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে অনুপাত। তো আমরা তো আগের টাইপে সরল রেখা শিখে আসলাম, তাই না? সরলরেখা কিভাবে বের করে সেটাও শিখে আসলাম। এখন আমি চাচ্ছি যে সরলরেখাকে আমি একটা সার্টেন পয়েন্ট বের করব এটার মধ্যে, যেই পয়েন্টটা বের করার কারণে সরলরেখাটা এখানে একটা দৈর্ঘ্যে ভাগ হবে, এখানে একটা দৈর্ঘ্যে ভাগ হবে। এই যে দৈর্ঘ্যে ভাগ হলো, এইটার রেশিও ধরা যাক একটা হইলো m, একটা হইলো n। আমি এই m:n এইটাই বের করতে চাই। তো ধরা যাক একটা সরল রেখা AB, এটা হচ্ছে এই কোণার পয়েন্টটা হচ্ছে x1 y1, এই কোণার পয়েন্টটা হচ্ছে x2 y2। আমি এটাকে P বিন্দুতে ভাগ করতে চাই, ধরা যাক m:n অনুপাতে ভাগ করতে চাই। তার মানে এটা হচ্ছে আমার m, এটা হচ্ছে আমার n। তাহলে এই x এর কোঅর্ডিনেটটা আসবে m x2 প্লাস n x1 ডিভাইডেড বাই m প্লাস n। একইভাবে আমি যদি y এর কোঅর্ডিনেটটাও এখান থেকে বের করতে চাই, সেটা আসবে হচ্ছে m y2 প্লাস n y1 ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে আমি হচ্ছে এই মাঝের পয়েন্টটা পেয়ে যাব। এখন এটা গেল হচ্ছে অন্তর্বিভক্তির ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি এইটা ইসটু হচ্ছে এইটা, মানে হচ্ছে m ইসটু হচ্ছে n। কিন্তু এখন যদি বহির্বিভক্ত হয় তখন আর কিছুই না, এই যে প্লাসটা সেটা মাইনাস হয়ে গেল। অর্থাৎ এই সার্টেন সরল রেখাটাই a b x1 y1 x2 y2, এই সরল রেখাটাই
পি বিন্দুতে যদি m:n অনুপাতে বহির্বিভক্ত হয় তাহলে পি বিন্দু তো বাইরে থাকবে, তাই না? তো তখন m:n টা কিভাবে আসে? তখন আসে হচ্ছে এইটাকে যোগ করে দিলাম, তখন m হবে এইটা, n হবে হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে m, এটা হচ্ছে n। তাহলে তখন m1 বা mx2 মাইনাস nx1 ডিভাইডেড বাই m মাইনাস n, my2 মাইনাস ny1 ডিভাইডেড বাই m মাইনাস n, তাহলে আমি বহির্বিভক্তিটা পেয়ে যাব। তো m:n অনুপাতে বহির্বিভক্ত হওয়া মানে হচ্ছে এটা যদি একটা সরলরেখা হয় ab, তাহলে ab টা যেই পয়েন্টে, ধরা যাক এই p পয়েন্টে বহির্বিভক্ত হচ্ছে, তাহলে a থেকে p পর্যন্ত দূরত্ব হবে m, p থেকে b পর্যন্ত দূরত্ব হবে হচ্ছে n, তাহলেই হবে হচ্ছে m:n অনুপাতে বহির্বিভক্ত। আশা করি কনসেপ্টটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। চলুন তাহলে এবার আমরা একটা ম্যাথ দেখে ফেলি। তো এই অন্তর্বিভক্ত বহির্বিভক্তের ক্ষেত্রে আমরা তো একটা স্পেশাল কেস কল্পনা করতেই পারি যে যখন আমরা মধ্যবিন্দু বের করি সেই মধ্যবিন্দুটা কি অন্তর্বিভক্ত করে না? চলুন তাহলে এইটা অন্তর্বিভক্তির মধ্যে কিভাবে খাটে সেটা আমরা দেখে নেই। মধ্যবিন্দু, আচ্ছা, তো মধ্যবিন্দু মানে হচ্ছে একদম মাঝখানের পয়েন্টটা। তার মানে হচ্ছে যদি এইটা আমার একটা সরলরেখা হয় AB, তাহলে AB এর মধ্যবিন্দু মানে হচ্ছে AB এর এই পাশে যতটুকু দৈর্ঘ্য আছে AB এর এই পাশেও সেম পরিমাণ দৈর্ঘ্য থাকবে। তার মানে m:n যদি আমি করি, m আর n কিন্তু ইকুয়াল হবে, তাহলে আমি লিখতে পারি এটাকে m/m, তার মানে এটা হয়ে যাবে 1:1। তাহলে মধ্যবিন্দুর জন্য আমার m এর ভ্যালু হয়ে যাবে 1, n এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে আমি যখন ফর্মুলা অ্যাপ্লাই করি যে x এর ভ্যালু আমার আসবে হচ্ছে m x2 প্লাস n x1 ডিভাইডেড বাই m প্লাস n, y এর ভ্যালু আসবে হচ্ছে m y2 প্লাস n y1 ডিভাইডেড বাই m প্লাস n। তো এটার ভ্যালু 1, তার মানে শুধুমাত্র x2 শুধুমাত্র x1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2, শুধুমাত্র y2 শুধুমাত্র y1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2। তাহলে আসলে মধ্যবিন্দু বের করার ফর্মুলাটা আমার দাঁড়াচ্ছে যে x is equal to x1 plus x2 divided by 2 আর y is equal to y1 plus y2 divided by 2। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখে ফেলি। তো এখানে আমাকে এই সরলরেখাটার মধ্যবিন্দু বের করতে হবে। তো x1 এর ভ্যালু হচ্ছে 1 আর y1 এর ভ্যালু হচ্ছে আমার 3, x2 এর ভ্যালু হচ্ছে 7, y2 এর ভ্যালু হচ্ছে 11। তাহলে x এর ভ্যালু আসবে আমার 1 plus 7/2, that means 8/2, that means 4, আর y এর ভ্যালু আসবে হচ্ছে 3 plus 11/2, that means 14/2, that means 7। তাহলে আমার মধ্যবিন্দু is equal to হচ্ছে 4,7। আচ্ছা, তাহলে এবার আমরা একটা একটু ডিফিকাল্ট ম্যাথে যাই। চতুর্থ কৌণিক বিন্দু বের করতে হবে। এটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র। তো আমরা যেহেতু এখানে আয়তক্ষেত্র বের করছি, আমরা কিন্তু জানি আয়তক্ষেত্রের এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান, এই বাহুটা আবার এই বাহুটার দৈর্ঘ্য সমান। তো আমরা যেহেতু এখন দূরত্বের ফর্মুলা জানি, আমরা কি করতে পারি, এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা যেহেতু সমান, তাহলে এদের ডিসটেন্স বের করে এটাকে আমি ধরলাম x, y, তারপর এদের ডিসটেন্স বের করে ইকুয়াল করে দিতে পারি, আবার এদের ডিসটেন্স বের করে ইকুয়াল করে দিতে পারি। দুইটা ভেরিয়েবল দুইটা ইকুয়েশন সলভ করে চলে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখানে একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচে যাব। কি অ্যাপ্রোচ? তো আমরা কিন্তু জানি একটা আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা কর্ণ, এটা আয়তক্ষেত্রে আরো একটা কর্ণ। তো এরা ধরলাম এই মাঝের পয়েন্টটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে যদি শুধুমাত্র নাম্বারিং করি, এটা a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা হচ্ছে d, তাহলে ac যদি সরলরেখাটা আমি নেই, তাহলে ac সরলরেখার এই পয়েন্টটা হচ্ছে -2, 3, আর এই পয়েন্টটা হচ্ছে x, y, এই পয়েন্টটা হচ্ছে আমার o। এবার যদি আমি BD সরলরেখাটা নেই, তাহলে BD সরলরেখার এই পয়েন্টটা হচ্ছে আমার 1,3, এই পয়েন্টটা হচ্ছে O, এই পয়েন্টটা হচ্ছে 1,10। তাহলে এদের মধ্যবিন্দু তো O, তাই না? তাহলে আমি এখান থেকে O বিন্দু বের করে ফেলতে পারি না? তাহলে কত আসবে? 1 plus 1/2 মানে হচ্ছে 1, 3 plus 10/2 মানে হচ্ছে কত? 13/2। তাহলে 13/2 পেয়ে গেলাম O এর ভ্যালু, তাহলে এখানে আমার আসছে 13/2।
2 আর এখানে হচ্ছে 1। তাহলে এখন এসি সরল রেখাটার একটা কোণার পয়েন্ট জানি, মধ্যবিন্দুটা জানি, এই সি এর পয়েন্টটা বের করতে হবে না? তাহলে এখন যদি আমি ধরে নেই যে এটা x, y, তাহলে আমি কি বলতে পারি যে x - 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে এই 1টা, মানে এই যে ও এর ভ্যালুটা, এই ও এর x এর ভ্যালু। আবার আমি বলতে পারি না যে y প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 13/2? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই x এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 2 মানে 4, আর y এর ভ্যালু হচ্ছে আমার 2 বাদ 13 মাইনাস 3 মানে হচ্ছে আমার 10। তাহলে আমার এই x, y এর ভ্যালু অ্যাকচুয়ালি চলে আসছে কত? 4, 10। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তাহলে একই ভাবে চলেন আমরা পরের ম্যাথটাও করে ফেলি। যে এবার আমাকে দিল যে একটা পয়েন্ট আছে 5,8, একটা পয়েন্ট আছে 4,7, একটা পয়েন্ট আছে 1,3। একই কনসেপ্ট, মধ্যবিন্দুটা বের করব। ফার্স্টে এই দুইটার জন্য আমি মধ্যবিন্দুটা বের করে ফেলি। তাহলে কি 4 প্লাস 5/2 তার মানে হচ্ছে আমার 9/2, 8 প্লাস 7/2 তার মানে হচ্ছে আমার 15/2। তাহলে মধ্যবিন্দু বের করে ফেললাম। এবার হচ্ছে আমরা এই সরল রেখাটার জন্য চতুর্থ কৌণিক বিন্দু মানে এইটা বের করতে চাই। তাহলে এটাকে ধরে নিলাম x, y। তাহলে আমি লিখতে পারি x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 9/2, আর লিখতে পারি হচ্ছে y প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 15/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই x এর ভ্যালু হচ্ছে 8, আর এখান থেকে আমরা পেয়ে যাই y এর ভ্যালু হচ্ছে 12। তাহলে আমার x, y হচ্ছে 8, 12। আশা করি ম্যাথটা আমরা বুঝে ফেললাম। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে আমার সমত্রিখণ্ডন বিন্দু। তো সমত্রিখণ্ডন বিন্দু মানে হচ্ছে যেই বিন্দুগুলোতে তারা সমান 3 ভাগে ভাগ হয়। এখন সমান 3 ভাগে ভাগ হওয়া মানে কি? প্রত্যেকটা ভাগের ভ্যালু হচ্ছে আমার 1 করে করে। তাহলে আমি বলতে পারছি যে যদি এই সরলরেখাটাকে আমি সমান 3 ভাগে ভাগ করি তাহলে কিন্তু আমার বিন্দু আসবে 2টা, এবং প্রত্যেকটা বিন্দুর জন্য ভাগগুলা 1 1 হয়ে যাবে। তো আমরা তো জানি হচ্ছে m/n মানে 2টা ভাগ করলে কিভাবে হয়। তো আমরা এইটাকেও সেইভাবে কল্পনা করে নেই। ফার্স্টে আমি হচ্ছে চিন্তা করি যে কোন বিন্দুটা আমি বের করতে চাই। ধরা যাক আমি বের করতে চাই হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটার এই পাশে আমার ভাগ আছে 2টা, এই পাশে আমার ভাগ আছে হচ্ছে 1টা। তাহলে আমি কোনো একটা সরল রেখার এই পয়েন্টটা বের করার জন্য যদি 2:1 অনুপাতে এটাকে অন্তর্বিভক্ত করে দিই, প্রোভাইডেড আমি কোণার পয়েন্টগুলো জানি, তাহলে আমি একটা সমত্রিখণ্ডন বিন্দু পেয়ে যাব। একইভাবে আমি যদি এই পয়েন্টটা বের করতে চাই তাহলে আমি জানি এই পয়েন্টের এই পাশে ভাগ আছে হচ্ছে 1টা, এই পাশে ভাগ আছে হচ্ছে 2টা। তাহলে আমি যদি তখন সেম সরলরেখার জন্য 1:2 অনুপাতে অন্তর্বিভক্তি করে দেই তাহলে আমি হচ্ছে এই পয়েন্টটা পেয়ে যাব। তাহলে কিন্তু আমি 2টা সমত্রিখণ্ডন বিন্দুই পেয়ে গেলাম। আমরা সেই কনসেপ্টটা এখন এই ম্যাথটা অ্যাপ্লাই করব। তো এখানে আমাকে বলেছে যে একটা সরলরেখার একটা পয়েন্ট হচ্ছে 2, 3, একটা পয়েন্ট হচ্ছে 7, 11। তো এই দুইটা পয়েন্ট দিয়ে যায় এরকম সরলরেখার সমত্রিখণ্ডন বিন্দু আমাকে বের করতে হবে। তাহলে আমি একটা পয়েন্ট ধরে নিচ্ছি এই পয়েন্টটা, আর একটা পয়েন্ট ধরে নিচ্ছি এই পয়েন্টটা। তো এই পয়েন্টটার জন্য আমি ধরে নিচ্ছি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হবে, আর এই পয়েন্টের জন্য আমি ধরে নিচ্ছি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হবে। তাহলে এখন আমি প্রথম পয়েন্টটা বের করতে চাই। তাহলে এখানে আমার m এর ভ্যালু হচ্ছে 1, n এর ভ্যালু হচ্ছে 2। তাহলে m x2 তার মানে হচ্ছে 7 প্লাস n x1 তার মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই m প্লাস n। একইভাবে হচ্ছে m y2 তার মানে হচ্ছে 11 প্লাস n y1 তার মানে হচ্ছে প্লাস 6 ডিভাইডেড বাই 1 প্লাস 2। তাহলে আমার পয়েন্টটা আসছে হচ্ছে 11/3, আর এখানে আমার আসছে হচ্ছে 17/3। তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম 11/3, আর একটা পয়েন্ট পেয়ে গেলাম 17/3। এখন এই পয়েন্টটা বের করতে চাই যেটা হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে আমি এখানে হচ্ছে m এর ভ্যালু ধরে নিব 2, আর n এর ভ্যালু ধরে নিব হচ্ছে 1।
তাহলে এটা হচ্ছে এখন আমার এম, এটা হচ্ছে এখন আমার এন। তাহলে আমি যদি এখন এই পয়েন্টটা বের করতে চাই, তাহলে আমি বলতে পারবো হচ্ছে m1 বা m x2, তার মানে হচ্ছে 14, n x1, তার মানে হচ্ছে +2 ডিভাইডেড বাই m প্লাস n, আর এটা আসবে হচ্ছে m y2, তার মানে হচ্ছে 22, প্লাস n y1, তার মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে আমার এখানে আসছে হচ্ছে 16 ডিভাইডেড বাই 3, আর এটা আসবে হচ্ছে 25 ডিভাইডেড বাই 3। তাহলে আমি এই পয়েন্টটা পেলাম 16 ডিভাইডেড বাই 3, 25 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা কিন্তু সমত্রিখণ্ডন বিন্দু তিনটাই পেয়ে গেলাম। তো আশা করি এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেল। এবার তাহলে আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে আমার ক্ষেত্রফল। তো আমরা যখন ক্ষেত্রফল বের করি, আমরা তো ইউজুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফলটা মেইনলি বের করতে পারি এই স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে। ধরা যাক এটা হচ্ছে আমার x1 y1, এটা হচ্ছে আমার x2 y2, এটা হচ্ছে আমার x3 y3। তাহলে আমরা কি করি, এটা দিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করি প্রথমে। সেই ম্যাট্রিক্সটা হলো হাফ, দেন 1 1 1, x1 x2 x3 y1 y2 y3। তারপর এই ম্যাট্রিক্সটাকে সলভ করলে আমরা হচ্ছে ক্ষেত্রফলটা পেয়ে যাই। কিন্তু যদি এরকম হয় যে আমাকে ত্রিভুজ না দিয়ে একটা চতুর্ভুজ দিল, অর্থাৎ আমার তখন পয়েন্ট কিন্তু তিনটা নাই, চারটা হয়ে গেল, x1 y1, x2 y2, x3 y3, x4 y4। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলায় ফেলতে গেলে আমাদের সলিউশনটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক টায়ারসাম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট ইউজ করব, যে এমন একটা ফর্মুলা বের করতে চাই যেটার মধ্যে আমি ত্রিভুজ চাই বা চতুর্ভুজ চাই বা পঞ্চভুজ চাই বা এন ভুজ চাই, যেই ভুজই চাই না কেন বা আমার কাছে যে কয়টা পয়েন্টই থাকুক না কেন, আমি একই ফর্মুলার মধ্যে বসিয়ে আমি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। তো আমার ফর্মুলাটা হচ্ছে, প্রথমে আমি লিখবো হচ্ছে হাফ, দেন আমি একটা পয়েন্ট দিয়ে শুরু করব। ধরা যাক এই পয়েন্ট দিয়ে শুরু করলাম, তাহলে হচ্ছে x1 y1, তারপরে ঘুরতে ঘুরতে যাব, তারপরে এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট, তার মানে হচ্ছে x3 y3 x2 y2। এবার ঘুরে কিন্তু আবার আগের জায়গায় ফেরত আসতে হবে আমার, তার মানে হচ্ছে আবার x1 y1 এ ফেরত আসতে হবে। তো দেন এটা আসার পরে আমি হচ্ছে এবার এটাকে গুণ করব। কিভাবে গুণ করব? এইভাবে গুণ করব। তার মানে হচ্ছে x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1 একটা হলো। দেন আমরা হচ্ছে নিচে থেকে গুণ করা শুরু করব, মানে হচ্ছে এইভাবে এইভাবে এইভাবে। তাহলে আমার হচ্ছে y1 x3 y3 x2, তারপর হচ্ছে y2 x1। দেন এই দুইটাকে বিয়োগ করে আমি যদি এটার পরম মান নিয়ে নেই, তাহলে হচ্ছে আমি এটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। অর্থাৎ আমি যদি একবারে বলতে চাই, আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে যে এরকম একটা ফরম্যাট থাকবে যেখানে হচ্ছে আমি শুরু থেকে ফর্মুলা লেখা শুরু করব, x1 y1 x2 y2 x3 y3 x4 y4 করতে করতে xn yn n পর্যন্ত, তারপর আবার যেখান থেকে শুরু করেছিলাম সেই পয়েন্টটা লাস্টে আবার লিখতে হবে। দেন আমরা হচ্ছে এই উপরে থেকে গুণ করব, গুণফলটা এখানে লিখলাম। দেন নিচে থেকে গুণ করব, সেই গুণফলটা এখানে লিখলাম। দুইটাকে বিয়োগ করে দিব এবং এদের পরম মান নিব, পরম মান নিয়ে সামনে হাফ দিয়ে গুণ করে দিব। তাহলে আমি হচ্ছে একবারে ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে একটা ক্ষেত্রফল বের করে ফেলি। এখানে বলেছে 1,2 4,4 2,8 এরা হচ্ছে ত্রিভুজ ABC এর বাহুত্রয়ের শীর্ষবিন্দু। তাহলে এটাকে আমি ধরে নেই হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3। তো আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে আমার আসবে 1 2 4 4 2 8, ঘুরে আবার 1 2। তাহলে এবার গুণ করে দেই, হাফ 1 ইন্টু হচ্ছে 4 প্রথমে, তার মানে হচ্ছে 4 4 ইন্টু হচ্ছে 8, তার মানে হচ্ছে 32, আর 2 ইন্টু হচ্ছে 2, তার মানে হচ্ছে 4, দেন মাইনাস 2 ইন্টু 4, তার মানে হচ্ছে 8, 2 ইন্টু 4, তার মানে হচ্ছে 8, আর 8 ইন্টু 1, তার মানে হচ্ছে 8। তাহলে আমার আসছে হাফ 8 আর 32 মানে 40 মাইনাস হচ্ছে 24, তার মানে এই 40 আর 24 বাদ দিলে আমার থাকে হচ্ছে 16। তাহলে হাফ ইন্টু 16 করলে আমার আসে হচ্ছে 8, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা হচ্ছে পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে আমার সমরেখ।
অর্থাৎ আমাকে বের করতে হবে যে কয়েকটা পয়েন্ট দিয়ে দিবে আমাকে, ওই পয়েন্টগুলো একই স্ট্রেট লাইনের উপর আছে কি না। তো আমরা তো এটা জানি যে কয়েকটা পয়েন্ট যদি আমাকে দিয়ে দেয়, ওই কয়েকটা পয়েন্ট দিয়ে কতগুলো আমরা স্ট্রেট লাইন পাবো, ওই স্ট্রেট লাইনটা তার মানে একটা আমার এরিয়া এনক্লোজ করবে বা একটা ক্ষেত্র আবদ্ধ করবে। তো যদি আমি বলেই যে তারা কোনো ক্ষেত্র আবদ্ধ করছে না, তার মানে কি? তার মানে হচ্ছে এরা আসলে একই লাইনের উপরে আছে না। কারণ তখন কি হবে, তখন ধরা যাক এই পয়েন্টগুলা সবগুলো হচ্ছে একই লাইনের উপরে আছে। তাহলে এদেরকে যদি আমি এখন যোগ করা শুরু করি, তাহলে এই পয়েন্টটা যোগ করলাম, দেন এই পয়েন্টটা যোগ করলাম, দেন এই পয়েন্টটা যোগ করলাম, দেন এই পয়েন্টে যোগ করলাম, দেন এই পয়েন্ট থেকে শুরু করে এই লাস্টের পয়েন্টগুলো সবগুলো যোগ করলাম। তো আলটিমেটলি যোগ করার পরে আমার কি এখানে কোনো ক্ষেত্রফল দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিন্তু না। অর্থাৎ কতগুলো সরলরেখা, কতগুলো বিন্দু দিয়ে যদি একটা ক্ষেত্র আবদ্ধ না হয়, তাহলে আমরা বলতে পারি তারা হচ্ছে একই সরলরেখার উপরে আছে। তার মানে আমি অ্যাকচুয়ালি যদি তাদের ক্ষেত্রফলটা বের করে ফেলি, তাহলে কিন্তু ওই ক্ষেত্রফলটা যদি 0 ধরে নেই, তাহলেই আমি বলতে পারবো যে তারা সমরেখ হবে। বা ভাইস ভার্সা, যদি আমি ক্ষেত্রফলটা 0 প্রমাণ করতে পারি তাহলে সমরেখ, বা সমরেখ ধরে নিয়ে যদি ক্ষেত্রফল 0 করে কোনো মান বের করতে দেয়, সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা কিছু ম্যাথ দেখে নেই। প্রথম ম্যাথে বলেছে যে x, y, 2, 3, 5, 1 এর একই সরলরেখায় অবস্থিত হলে নিচের কোনটা সত্য আমাকে বের করতে হবে। তো আমরা জানি কি একই সরলরেখায় অবস্থিত হলে ক্ষেত্রফল 0 হবে। তাহলে আমি ক্ষেত্রফলটা বের করি যে x, y, 2, 3, 5, 1 আবার ঘুরে x, y, তারপরে আবার এবার হচ্ছে গুণ করে দেই, তাহলে হচ্ছে 3x plus 2 plus 5y minus 2y minus 15 minus x। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 2x plus 3y minus 30। তো যেহেতু সমরেখ ক্ষেত্রফল is equal to 0, তার মানে এটা is equal to 0, তার মানে অ্যাকচুয়ালি 2x plus 3y minus 13 is equal to 0। তার মানে হচ্ছে আমার অ্যান্সারটা এই 2 নাম্বারটা। ওকে, পরেরটায় যাই। তো পরেরটাই সেম, আমাকে বলেছে যে এই তিনটা পয়েন্ট সমরেখ হলে বি এর মান বের করতে হবে। তাহলে সমরেখ মানে কি? ক্ষেত্রফল 0, তাহলে ক্ষেত্রফলটা 0 করে দেই। হাফ 2 2 minus 2x 1 2 2 b minus 2x ঘুরে আবার 2 2 minus 2x এর দিকে, এটা is equal to 0। তো এবার যদি আমি গুণ করে দেই, তাহলে আমি লিখতে পারি হচ্ছে হাফ 2 into 2 মানে হচ্ছে 4 plus b minus 2x plus 4 minus 4x মাইনাস, এটা গুণ করলে আমার আসবে হচ্ছে 2 minus 2x plus 4 plus 2b minus 4x equal to 0। তো এবার যদি আমি মাইনাসটা এখান থেকে উঠাই দেই, তাহলে আমি লিখতে পারি হচ্ছে হাফ, আচ্ছা হাফটাকেও পাশে পাঠিয়ে দিয়ে 0 করে দিতে পারবো যেহেতু গুণ আকারে আছে, তাহলে হাফটাও বাদ। তাহলে আমি এখন লিখতে পারছি যে 4 plus b minus 2x plus 4 minus 4x minus 2 plus 2x minus 4 minus 2b plus 4x equal to হচ্ছে 0। তো এবার যদি আমি কাটাকাটি শুরু করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে 4x আর এই যে 4x বাদ, এই যে minus 2x আর এই যে plus 2x বাদ, এই যে plus 4 এই minus 4 বাদ, তাহলে আমার থাকছে শুধুমাত্র হচ্ছে 4 plus b minus 2 minus 2b। তাহলে এখান থেকে আমি যদি এদেরকে মুছে দেই, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। এখানে এটুকু থাকে, এখানে এতটুকু থাকে, এখানে এতটুকু থাকে। তাহলে এখন যদি আমি 4 plus b করি, 4 minus 2 করি, তাহলে আমার আসে 2, আর plus b minus 2b করলে আমার আসে minus b equal to 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি b এর ভ্যালু হচ্ছে 2, মানে আমার অ্যান্সার হচ্ছে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এর সঙ্গে স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আমি যে টপিকগুলো কভার করেছি মোটামুটি আপনারা সেগুলো বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আপনার থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।